প্রকল্পের টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, ভয় দেখিয়ে বেশি দামের জমি কম দামে কেনা সহ নানা অভিযোগ উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, গত 15 বছরে দলীয় ক্যাডারদের দিয়ে তিনি এসব অপকর্ম করেছেন। অনিয়ম, দুর্নীতি সুষ্ঠু তদন্ত চাইছে সুশীল সমাজ। 2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক, পরে স্বাস্থ্যমন্ত্রী হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাহিদ মালেকের দাপটে চুপচাপ থেকেছে এলাকাবাসী। এখন একে একে উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নানা অপকর্ম। জাহিদ মালিক স্বপন সাহেব একদিন এখানে আসছিল, ওনার সাথে কথা বললাম। উনি বললেন, মেহেন্দ্র সাহেব, আপনি মালিক এখানে হেলিকপ্টারে আসবে? সেটা তো আমি জানি না, আমার মালিক বলছে এই জায়গায় এরকম পড়ে থাকবে। তারপরে কিছুদিন পরে আমাদের মালিকের নামে কেস। প্রকল্পের টাকা আত্মসাৎ, বালুমহল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজি, প্রতারণা ও ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা সহ স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা অভিযোগ আছে স্থানীয়দের। তারা বলছেন, এসব অপকর্ম তিনি করিয়েছেন দলীয় ক্যাডারদের দিয়ে। করেছেন 10 তলা ভবন, ডুপ্লেক্স বাড়িসহ বিপুল সম্পদ। প্রজেক্টের জমি জমা জোর করে কিনে নিচ্ছে, জোর করে বালি ভরাট করছে। নালি জমির, কৃষি জমি, 3 ফসলি জমি। ওনারা তো আমাদের ভয় দেখাইছে, বলছে যে পিছনেও নিয়ে যাইতেছি, সামনের জায়গাও নিয়ে যাইতেছি, তোমরা মাঝখানে পড়ে যাবা, ফ্যাক্টরি দিলে সমস্যায় পড়ে যাবা। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে, এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। জাহিদ মালেক সম্পর্কে উঠে আসা এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা সামনে যে সরকার আসবে, তারা যেন এই দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, আর ভবিষ্যতে যেন এই রকম দুর্নীতি আর না হয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 11.5 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি। খুলনা বিভাগে এখনো লাইসেন্সকৃত 182টি অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, শঙ্কা নাগরিক নেতাদের। তবে প্রশাসন বলছে, মালিকদের অবস্থান ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা মহানগর এবং জেলায় 2009 থেকে 5 আগস্ট পর্যন্ত মোট 2299টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরে 10টি লাইসেন্সের বিপরীতে কোনো অস্ত্র কেনা হয়নি। 486টি লাইসেন্সের মালিক অস্ত্র কিনেছেন, যার মধ্যে 1 নলা বন্দুক, 8টি 2 নলা বন্দুক, শর্টগান ও পিস্তল রয়েছে। 3 সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জমা পড়েছে 2117টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে খুলনা জেলার 182টি অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, বলছেন নাগরিক নেতারা। যৌথ বাহিনী সর্বোচ্চ পর্যায়ের ফোর্স, তাদেরকে মাঠে নামিয়ে যদি সেই অস্ত্র রিকভারি করা না যায়, তাহলে এটা তো আসলে আমাদের জন্য একটা নেগেটিভ বার্তা বহন করে, এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। অস্ত্র উদ্ধার ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। যেহেতু 3 তারিখের মধ্যে জমা পড়েনি, সেগুলোর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি যে এগুলো কোথাও জমা পড়ছে কিনা, অথবা কেন জমা করে নাই, সেগুলো তথ্য নিয়ে আমরা এটা উদ্ধার করার জন্য, অভিযানের জন্য আমাদের পরিকল্পনা আছে। যখন আমরা সমস্ত প্রসেস অ্যাডজাস্ট করব, সব জায়গা থেকে যদি নেগেটিভ রিপোর্ট আসে, তাহলে অস্ত্র আইনে যে আর্মস অ্যাক্ট অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করার কথা আইনানুগ, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। গত 15 বছরে লাইসেন্স স্থগিত করে অন্তর্বর্তী সরকার অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় বেঁধে দিলেও অনেক প্রভাবশালী জমা দেননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুনছিলাম খুলনার অস্ত্র উদ্ধারের খবর। এবার চট্টগ্রাম ও বরিশালের পরিস্থিতি জানাবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি কতটুকু? এখনো কি পরিমাণ অস্ত্র উদ্ধার বাকি রয়েছে?
চট্টগ্রামে গত 3 সেপ্টেম্বর পর্যন্ত যে গত 15 বছর অর্থাৎ 2009 সাল থেকে যে অস্ত্রগুলো লাইসেন্স দেওয়া ছিল সেই অস্ত্রগুলো লাইসেন্স বাতিলের পর 3 সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়ার শেষ সময় ছিল এবং সেই সময় পর্যন্ত আমরা দেখেছি চট্টগ্রাম নগরী এবং জেলার যে থানাগুলো আছে সেই থানাগুলোতে অস্ত্র দেওয়ার সময় দেওয়া হলো। সেখানে 725টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে 652টি, অর্থাৎ এখনও প্রায় 73টি অস্ত্র জমা পড়েনি। ফলে যে অস্ত্রগুলো জমা পড়েনি তার বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। পাশাপাশি আমরা দেখেছি সাবেক শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নওফেল, সেই নওফেলের অস্ত্র, 2টি অস্ত্র, এছাড়া 2 সংসদ সদস্যের অস্ত্র, সেগুলো এখনও জমা পড়েনি। এছাড়া আমরা দেখেছি ক্ষমতাসীন যে সরকার ছিলেন তখন, সেই সময় এমপি মন্ত্রীরা ছাড়াও জাতীয় পার্টির কয়েকজন নেতাও আসলে তাদের জমা যে লাইসেন্সকৃত অস্ত্র, সেই লাইসেন্সকৃত অস্ত্রের লাইসেন্স বাতিল করা হলে তারা সেই অস্ত্র এখনও জমা দেননি। তারা যেটি বলছেন, আসলে আমরা তাদের নেতাকর্মীদের সাথে যারা এখনও আসলে গা ঢাকা দিয়ে আছেন তাদের সাথে কথা বলেছি যে তারা আসলে নিরাপত্তা বা গ্রেফতারের ভয়ে, যেহেতু তাদের নামে বিভিন্ন জনের নামে মামলা রয়েছে এবং নানা বিষয়ে এখনও তাদের নামে রয়েছে, ফলে তারা এইসব গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে তারা অস্ত্র জমা দিতে আসেননি। তারা এছাড়া জনরোষর পড়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই যে অস্ত্রগুলো জমা পড়েনি বেশিরভাগই হচ্ছে এই রাজনৈতিক নেতাদের, পাশাপাশি কিছু অস্ত্র ব্যবসায়ীদের রয়েছে, তারাও আসলে জমা দেননি। ফলে এই অস্ত্রগুলো উদ্ধারে পুলিশ তার বা যৌথ বাহিনী যে অভিযান, সে অভিযান অব্যাহত রেখেছে। তবে অস্ত্র উদ্ধারের যে গতি বা ফলাফল সেটি একেবারে সন্তোষজনক নয় বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে পুলিশ, আপনি সাথেই থাকবেন। এবার বরিশাল থেকে জানাবেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি কতটুকু, কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, আর যেগুলো এখনো খোয়া গেছে বা খোয়া আছে এতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা আছে কিনা? শুনুন, বরিশালে মোট 195টি অস্ত্র 2009 সাল থেকে গত 15 বছরে ইস্যু হয়েছিল। এর মধ্যে 184টি উদ্ধার হয়েছে, 11টি উদ্ধার হয়নি। একটা মজার ব্যাপার হলো বরিশাল মহানগরের 3টি উদ্ধার হয়নি। একটি হলো একজন রাজনৈতিক নেতার ছেলে, আর উনি এখন পলাতক অবস্থায় রয়েছেন সপরিবারে। বাকি 2টি যে কার, এটুকু পাওয়া গেছে, কিন্তু তারা যে কোথায় থাকে এই ঠিকানা কেউ জানে না। এখন এই নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে যে আসলে ইস্যু কে করেছিল, কে এই তদন্ত করেছিল, কে স্বীকৃতি দিয়েছিল, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থার মধ্যে বরিশাল মহানগরী 2টি অস্ত্র রয়েছে এবং এটি উদ্ধারও প্রায় অনিশ্চিত এই জন্য যে এদের ঠিকানায় গিয়ে কাউকেই আসলে পাওয়া যায়নি। অর্থাৎ এই ধরনের কেউ এখানে থাকেন না। এইভাবে অস্ত্র গিয়েছে গত 9 বছরে। আর জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে তাদেরকে ঢাকা থেকে অস্ত্রের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। তারা বরিশাল জেলায় 8টি অস্ত্র পাওয়া যায়নি, এগুলো সব জানিয়ে দিয়েছেন। আর পরবর্তীতে ঢাকা থেকে নির্দেশ আসার পর আরেকটা সার্চ হবে, সার্চ হওয়ার পরপরই হয়তো যৌথ বাহিনী এই অস্ত্র উদ্ধার অভিযানে নামবে। এই হচ্ছে এখানকার মানে এই 15 বছরের ইতিহাস। এদিকে এর আগ পর্যন্ত প্রায় 669 অর্থাৎ 669টি অস্ত্র, আপনি জানেন যে 5 ধরনের অস্ত্র বরাদ্দ হয়ে থাকে। এই অস্ত্রগুলো কিন্তু বরাদ্দ হয়েছে। আর এগুলোর কিছু অস্ত্র কেউ হজে যায়, কেউ এখানে যায়, সেখানে যায়, থানায় রেখেও যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপডেট যেটা আপডেট ডেটা বলা হয়, এই আপডেট ডেটা আমরা কিন্তু দেখিনি। পড়ে থাকে। অস্ত্র একটি স্পর্শকাতর বিষয়। এই স্পর্শকাতর বিষয়টিকে কিন্তু কাতর বিষয় হিসাবে আমার মনে হয়নি। আমি এই যাবৎকালে এই অস্ত্র নিয়ে কাজ করেছি, এই নিউজগুলো নিয়ে, আমার মনে হয়নি কেউ একটা কাতর হিসাবে গুরুত্ব দিয়েছে। তো সেক্ষেত্রে এখন বরিশাল মহানগরী পুলিশ যারা রয়েছেন বা অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন তারা অপেক্ষায় আছেন 2টি অস্ত্রের সন্ধানে। আগে অস্ত্র কে নিল সেই সন্ধানে, তারপর অস্ত্রের বিষয়। আর জেলার যারা রয়েছেন তারা 8টি অস্ত্র পাচ্ছেন না। তারা দাবি করছেন যে হয়তো অন্য থানায় এগুলো জমা হতে পারে, এখন পর্যন্ত কাগজপত্র নাও আসতে পারে। কিন্তু আমি যতটুকু জেনেছি যে থানায় যেভাবে যে অস্ত্র জমা হয়েছে তার কাগজগুলো বা মেইলগুলো ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গেছে। জি, ধন্যবাদ মুরাদ আহমেদ আপনাদের তথ্যের জন্য। চট্টগ্রাম বরিশাল থেকে অস্ত্র উদ্ধারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। প্রয়োজনে অপরাধীদের গ্রেপ্তার করতেও বাসাবাড়িতে তল্লাশি চালাতে পারবে, তবে কাউকে সাজা দিতে পারবে না। 2 মাসের জন্য এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে জারি করা প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির 12-এর 1 নম্বর ধারা অনুযায়ী এর নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন সেনা কর্মকর্তারা। এই আদেশের ফলে সেনাবাহিনী অভিযানে যাওয়ার ক্ষেত্রে এখন আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তার প্রয়োজন হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে রাখার গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করবে গুম খুনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও ভিন্ন মতের মানুষদের 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তির সন্ধানে গঠন করা হয় কমিশন। গুম নিয়ে তদন্ত কমিশনের সফলতা নিয়ে আশাবাদী বিশ্লেষকরা, কিছুটা স্বস্তিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিগত সরকারের গুমের তদন্তে গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিশন। 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে। কমিশনের কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে গত 15 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। আমরা আশাবাদী যে আমাদের ফাইল আমরা পাবো। আমাদের 5 কমিটির সদস্য আমাদের কাছে কথা দিচ্ছে যে আমরা কাগজপত্র জমা দিয়ে যান, আমরা খুবই দ্রুত কাজ করতেছি ইনশাআল্লাহ। আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটক রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিশনকে। আমি আশাবাদী এজন্যই যে যেহেতু এটা কোনো দলীয় সরকার নয়, প্রত্যেকটি গুম খুনের কিন্তু সুস্পষ্ট আমরা উত্তর পেতে পারি সরকার এ বিষয়ে কতটুকু আন্তরিক। এমন শক্ত আইন করতে হবে যেন ভবিষ্যতে এই গুম খুনের ব্যাপারে কেউ চিন্তা করার ধৃষ্টতা না পারে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা প্রদান করবে, এছাড়া প্রয়োজনীয় ব্যয়ও বহন করবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে আবারও কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া। এতে পাম বাগানে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি শ্রমিকরা। মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের শুরু হয়েছে কোটা অনুমোদনও। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় 15 রকমের তথ্য হাইকমিশনে জমা দিতে অনুরোধ করা হয়েছে। এর আগে গত 31 মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। শেষ দিনে সব প্রস্তুতি সম্পন্ন করেও যেতে পারেনি 17,000 কর্মী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। জনাব আসিফ মনির, আপনাকে স্বাগত। অনেকদিন পর মালয়েশিয়া জনসংখ্যা রপ্তানির পথ খুলল, এতে জনশক্তি রপ্তানিতে আসলে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? ভালো প্রভাব তো অবশ্যই, কিন্তু কিছু জটিলতা রয়ে গেছে। আপনাদের সংবাদে যেটা আপনারা বলছিলেন যে 2 রকমের ভিসায় আমরা দেখছি যে সাধারণত হচ্ছে, এখন যেটার কথা বললেন সিজনাল ভিসা এবং আরেকটা হচ্ছে কলিং ভিসা। কলিং ভিসাটারই আমরা দেখেছি যে 17,000 মানুষ আটকে গেছে। একটা আশার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে। গত 2-1 দিনের মধ্যে আমরা শুনেছি যে আসিয়ান অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা মালয়েশিয়ার সমর্থন দেবে, অর্থাৎ মালয়েশিয়ান সরকারের একটা ইতিবাচক জায়গা দেখা যাচ্ছে। তো সেদিক থেকে যে জটিলতাগুলো আছে সেগুলো নিরসনে হয়তো কিছুটা ভালো অবস্থান আমরা দেখতে পাবো। আর একটা হচ্ছে যে এই ম্যানুয়াল পদ্ধতিটা, এটা একটু কিন্তু চিন্তার বিষয় আছে যে এটাকে আসলে একেবারে দায়বদ্ধতা স্বচ্ছতার জায়গায় কতটা নিয়ে যাওয়া যায়, কারণ ভুল ত্রুটির সম্ভাবনা থাকতে পারে। অনলাইন হলে হয় কি সেটা জবাবদিহিতা স্বচ্ছতার জায়গাটা একটু বেশি থাকে আর সময়ও বেশি লাগতে পারে। আর আমরা আগে শুনেছি যে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যে কর্মকর্তারা আছেন তাদের ব্যাপারে আমাদের অভিবাসীরা ওখান থেকে খুব ভালো সেবা পান না। তো সেইটাও একটু দেখার বিষয় আছে যে এখন যারা কাজটা করবেন আমরা ধরে নিচ্ছি তারা দায়িত্বশীল, কিন্তু তারা যেন যথাযথভাবে করেন এবং প্রপার মনিটরিংটা দরকার হবে। ম্যানুয়ালটাই আমার একটু চিন্তার বিষয় মনে হচ্ছে। তবে
যদি সেটার ব্যাকআপ সিস্টেমগুলো থাকে যে হ্যাঁ এটা পরবর্তীতে অনলাইনে চলে যাবে, এটা ভেরিফাই করা হবে ঠিক মতো, তাহলে হয়তো এটা ভালো অবস্থানে যাবে। আর যারা যাবেন ভবিষ্যতে, এখানে কিন্তু ওইখানে গিয়ে আসলে কি অবস্থা হচ্ছে ওনাদের সবসময় কিন্তু আমরা দেখছি না যে তারা খুব ভালোভাবে সেখানে কাজ করতে পারছেন। তো যে প্ল্যান্টেশন গুলো নেওয়া হবে, দূতাবাসের উচিত সেগুলো চেক করা যে সেগুলো আসলে কাজ করার উপযোগী কিনা। জি, আরেকটি বিষয় থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়ায় যে জনশক্তি পাঠানোতে একটা সিন্ডিকেট কাজ করতো, এরকম অভিযোগ দেখেছি। এবার কি সেই সিন্ডিকেট ভাঙবে? আমরা সংবাদ মাধ্যমেই দেখছি যে সিন্ডিকেটের যারা প্রধান ব্যক্তিরা ছিলেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা পলাতক আছেন। কিন্তু সিন্ডিকেট আছে বলেই এখনো মনে করি ভেতরে ভেতরে কোনো না কোনো ভাবে তারা কাজ করবেন। এটার একটা তদন্ত হওয়া দরকার সর্বোচ্চ পর্যায়ে, বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার মিলে। এবং এই সিন্ডিকেটের একটা অংশ কিন্তু মালয়েশিয়াতেও আছে, এগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় আসছে। তো আমরা আশা করব যে এগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং সর্বোচ্চ পর্যায়ে একেবারে একটা জিরো টলারেন্সে যাওয়া হবে, তাহলে সেটা ভুক্তভোগীরা কিছুটা শান্তি পাবেন। জি, এই ক্ষেত্রে আসলে জিরো টলারেন্স নীতি নিতে হবে, এটা সবারই অভিমত। তো অনেকের অভিযোগ আছে যে মালয়েশিয়ায় জনশক্তি পাঠাতে নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়। এখন তো অন্তর্বর্তী সরকার, তো সেই ফি কি কমবে কিনা? এই একই ব্যাপার, এখানে যে মালয়েশিয়ার সাথে যে আলোচনাগুলো হয় সেখানে একটা জায়গায় যে কতটা অফিসিয়ালি কতটা ফি হবে এবং সেটা সেখানে যারা কাজ করবে তাদের পারিশ্রমিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা। আর আমাদের এখানেও স্বচ্ছতার অভাব সবসময় রয়ে গেছে, যে এই যে লেনদেন হয় টাকা পয়সার, এটার কোনো জবাবদিহিতা নেই এবং কোনো রেকর্ডও থাকে না। তা আমরা আশা করব যে একেবারে গ্রাম পর্যায় থেকে একেবারে মালয়েশিয়া পর্যন্ত এই পুরো অর্থায়নের ট্র্যাকিংটা করা হবে। আমাদের বিশ্বাস যে টেকনোলজি আমাদের আছে, এখানে সদিচ্ছার প্রয়োজন এবং আশা করছি সেটা বর্তমানে থাকবে। জি, জনাব আসিফ মুনির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঘোষণা করা হয়েছে কমপ্লিট শাটডাউন। এ সময় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে একই দাবিতে আন্দোলন করেন তারা। সারাদিন বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যোগ না থাকায় সন্ধ্যায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। আজও ক্যাম্পাসে বিক্ষোভ করার কথা রয়েছে। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে প্রায় 1.5 মাস স্থবির মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারের পট পরিবর্তনের পর প্রতিদিনই কোনো না কোনো পক্ষ দাবি আদায়ে বিক্ষোভ করছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরা কঠিন হচ্ছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু 5 আগস্টের পর এটি যেন হয়ে উঠেছে আন্দোলনের মাঠ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এক এক পক্ষ অচল করে রাখছে নানা দাবিতে, কিন্তু এই সময়েই কেন এত অস্থিরতা? আমাদেরকে চরম বৈষম্যের শিকার করে তুলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে আন্দোলনে নামতে। শুধু দাবি আদায় না, শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমাদের এই আন্দোলন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে দিনভর আন্দোলনে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তাদের, স্বাভাবিক কাজও করতে পারছেন না তারা। 5 তারিখের পর সব দাবিগুলো যে আসে, যে সেটা হলো যৌক্তিকও আছে, কিছু অযৌক্তিকও আছে। এবং আমার এখানে প্রতিদিন কয়েকশো লোককে আমি তাদের প্রশ্নের সম্মুখীন হই এবং তাদের আমি প্রশ্নগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি। যেগুলো নীতির মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই তাদের দাবিগুলো বা তাদের যে কে বলা যায় প্রাপ্যতা আমরা দেওয়ার চেষ্টা করি। দাবি আদায়ে ব্যস্ত না হয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। অনেকেই নানাভাবে বঞ্চিত হয়েছেন, এখন দাবি করছেন, কিন্তু দাবি করলেও এই দাবিগুলো পূরণের জন্য তাদেরকে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি আতঙ্ক ভর করেছে অনেকের মধ্যে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুর ও চাঁদপুর কেবল এই 2 জেলাতে কাঁচা রাস্তা আছে 3500 কিলোমিটারের উপরে, আর চুয়াডাঙ্গা পৌরসভার ভেতরে কাঁচা রাস্তায় 119 কিলোমিটার।
এছাড়া শহরের বেশিরভাগ পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চর গ্রামের এই রাস্তাটির মতো জেলায় কাঁচা সড়ক আছে ১,৪০০ কিলোমিটার। এলজিডির অধীন এসব রাস্তা দীর্ঘদিনেও পাকা হয়নি। দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। ৭-৮ বছর বয়স হইতে আমরা বুড়া হয়ে গেলাম, কিন্তু আমরা রাস্তাটা এখনো পাইলাম না। ছাত্ররা স্কুলে যেতে পারে না, মরিচ টরিচ কোনো কিছু বাজারও নিতে পারি না। এলজিডির কর্মকর্তারা জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় সব সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, প্রায় ৬০০ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পটা যদি অনুমোদন হয় একনাকে, তাহলে এলজিডির যে ছোটখাটো যে রাস্তাগুলি আছে, ভিলেজ রোড যেগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলি পাকা হয়ে যাবে। চাঁদপুরের লাউকড়া মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ, তবে পাকা হয়নি। জেলায় এলজিডির অধীন এমন কাঁচা সড়ক আছে ২,০০০ কিলোমিটারের উপরে। বৃষ্টি বাদল হলে এখান দিয়ে যাতায়াত করাটা অনেক কষ্টকর হয়ে যায়। রাস্তা এত খারাপ যে গাড়ি এদিকে সেদিকে হেলে দুলে, এরপরে গাড়ি থেকে নাইমা বড় বড় গর্তগুলো পার হইতে হয়। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার ১৪৩ কিলোমিটার পাকা সড়কের অধিকাংশ খানাখন্দে ভরা। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা সাইকেল নিয়ে আসা যাওয়া করে, ভাঙার কারণে অনেক সময় আমাদের ছাত্রছাত্রী সাইকেল থেকে পড়েও যায়। ৩ জেলার এসব কাঁচা ও পাকা সড়ক উন্নয়নে এলজিডি ও পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের সড়কগুলো কি অবস্থায় আছে এবং এগুলোর উন্নয়নে আসলে কবে নাগাদ কাজ শুরু হতে পারে সে বিষয়ে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা? দেখুন, প্রায় ২ বছর ধরে কিন্তু রংপুরের কাঁচা পাকা রাস্তা, প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু খানাখন্দে ভরা। অর্থাৎ আপনি জানেন যে রংপুরে কিন্তু যেটি রাস্তা কার্পেটিং হয়েছে প্রায় ২ বছর আগে, সেটি কিন্তু আস্তে আস্তে কার্পেটিংগুলো উঠে গেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু অর্থাৎ লালমনিরহাট রংপুরের রাস্তা। এটি এই রাস্তা চলাচল করে প্রতিদিনে কিন্তু হাজার হাজার মানুষ এবং যানবাহন তো আছেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেসব যানবাহন চলাচল করছে, খুবই বিপুল পরিমাণ কিন্তু যানবাহন চলাচল করছে। এই রাস্তাটি কিন্তু এরকম ভাঙ্গাচূড়া আছে প্রায় ৫ কিলোর উপরে, শুধু একটি ইউনিয়নের ভিতরেই। কিন্তু আমি যদি বলি যে রংপুর জেলায় যে ১৫০ কিলো রাস্তার কাঁচা পাকা, এটি কিন্তু আসলে একটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বিভিন্ন জায়গাতে। সেটি কিন্তু নির্মাণ করার জন্য আমরা কয়েকদিন ধরে কিন্তু জেলা প্রশাসকের কথা বলেছি, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এখন অর্থাৎ এমপি যারা তারা নেই এবং উপজেলার চেয়ারম্যান নেই, সেক্ষেত্রে কিন্তু এইসব উন্নয়নে কিন্তু স্থবির হয়ে পড়েছে। সেক্ষেত্রেই আমরা সেটি অনেকবার তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলছেন যে এই রাস্তাগুলো মেরামত করতে গেলে আবারও নতুন করে টেন্ডারে আহ্বান করতে হবে। টেন্ডার হওয়ার পরে সেই রাস্তাগুলো আবার মেরামত করার সুযোগ আছে। সেক্ষেত্রে তারা বলছেন যে এটি সময় লেগে যেতে পারে, এই সময়ের মধ্যেই হতে পারে। তবে আগামী ২-১ বছরের মধ্যে যত রাস্তাঘাট আছে সেটি পাকাকরণের যে একটা হাতে নিয়েছে সড়ক বিভাগ। আমি একটু আগে কিন্তু সড়ক বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে অতি দ্রুত যেসব রাস্তাগুলো এখনও কাঁচা পাকা রয়েছে এবং যেটি রাস্তার কার্পেটিং উঠে গেছে সেটি মেরামত করার যে টেন্ডার সেটি আহ্বান করবেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে সেটি করে, অর্থাৎ স্থানীয় যেসব জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে সেটি কাজ শুরু করবেন ইতিহাস বলছে। তবে মানুষের কিন্তু ভোগান্তি এবং দুর্ভোগের একেবারে শেষ নেই। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই রাস্তা দিয়ে যেসব গাড়ি ঘোড়া চলাচল করছে সেটিও কিন্তু আসলে খুব ক্ষতির মুখে পড়ছেন। সেক্ষেত্রে তাদের দ্রুত মেরামত করার দাবি করছেন কিন্তু স্থানীয় লোকজন। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া আশুগঞ্জ সড়কের কাজ। ৪ লেন এই প্রকল্পের নির্মাণ শেষ না হওয়ায় এবং খানাখন্দের কারণে মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়ক। তবে জনদুর্ভোগের বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৭৯১ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে। শুরু থেকেই নানা কারণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। ৩টি প্যাকেজে সড়কের উন্নয়ন হওয়ার কথা থাকলেও
এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র 50% কাজ। আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 4 কিলোমিটার অংশ অতি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ ভ্যান উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গাড়িগুড়ি অনেকগুলো ভাঙচুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনকি মনে করুন মানুষের খুবই যাতায়াত নিতে যাওয়া খুব কষ্ট করছে। সরকার পতনের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা চলে যায়। এতে থেমে গেছে কাজ। এখন সাময়িক মেরামতে প্রয়োজন 15 কোটি টাকা। এই 4 কিলো রাস্তাকে মেরামত করার জন্য কিছু মেশিনপত্র ভাড়া করে আমরা সাময়িকভাবে চেষ্টা করতেছি এবং এই 4 কিলো রাস্তা স্থায়ীভাবে মেরামত করার জন্য আমরা রাজস্ব খাত বা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। এদিকে নিয়মিত বেতন না পাওয়ায় নিরাপত্তা রক্ষীরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে চুরি হচ্ছে নির্মাণ সামগ্রী। গত মাসের বেতনই দিচ্ছে না, এখনো ফোন দেই, টেলিফোনে ধরে না। তো এখন এই সিকিউরিটির দায়িত্ব এটা কে পালন করবে? এইগুলা মাল চুরি হইতেছে, রাত্রেবেলা চুরি হইতেছে, দিনের বেলা চুরি হইতেছে। সড়কটির বাকি কাজ শেষ করতে মন্ত্রিপরিষদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত 7 বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। নিলামকে আরও প্রতিযোগিতামূলক করতে পেট্রোবাংলা দরপত্র জমার সময় বাড়িয়েছে 3 মাস। তবে গ্যাসের চাহিদা মেটাতে সমুদ্রে অনুসন্ধান শুরু জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের স্বার্থ সুরক্ষায় উৎপাদন অংশীদারি চুক্তির বেশ কিছু ধারায় সংস্কারেরও পরামর্শ তাদের। দেশে গ্যাসের মোট চাহিদা 400 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ 270 কোটি ঘনফুট। এর মধ্যে স্থানীয় উত্তোলন 210 এবং এলএনজিতে মিলছে 60 কোটি ঘনফুট। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে 180 কোটি ঘনফুটের নিচে। অগভীর সমুদ্রে মিলতে পারে আরও 20 কোটি ঘনফুট গ্যাস। প্রায় 500 কোটি ঘনফুট চাহিদার 60 ভাগই মেটাতে হবে এলএনজি আমদানি করে। এমন বাস্তবতায় গভীর অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। দরপত্রের নথি, তথ্য উপাত্ত কেনা ও জমা দেওয়ার সময় 3 মাস পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। অফশোর বিডিংয়ের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে কম্পিটিটিভ বিডিংয়ের, এটা আগে নেওয়া উচিত। আমার যদি 1 মিলিয়ন ঘনফুট গ্যাসও আমি নিজের থেকে যোগ করতে পারি, তাহলে আমার 1 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি কমানো যাবে, যেটা আমার ফরেন কারেন্সির উপর চাপ কমাবে। 55 বিদেশি প্রতিষ্ঠানকে তেল গ্যাস অনুসন্ধানে আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। এখন পর্যন্ত 7 প্রতিষ্ঠান দরপত্রের নথি কিনেছে। শর্ত শিথিল করে আরও প্রতিষ্ঠানকে নিলামে টানার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। সেই সঙ্গে বছরে বিনিয়োগের 75% পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ সহ উৎপাদন অংশীদারি চুক্তির বেশ কিছু ধারায় সংশোধনের তাগিদ দিয়েছেন তারা। বলা হয়েছে যে আমরা প্রফিট ইন টার্মস অফ ক্যাশে পাবো, গ্যাসে না। এই জায়গাটা আমাদের আপত্তি। তারা কর্পোরেট ট্যাক্স যদি কম দেয় না দেয়, আমরা ওয়েভ করি, তাহলে তাদের ভাগের গ্যাসের দাম কমতে হবে। কস্ট রিকভারির যে সমস্ত ক্লজ আছে, সেই সমস্ত এগুলোকে রিভিউ করতে হবে। 2012 সালে ভারত এবং 2014 সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয়। ইতোমধ্যে প্রতিবেশী দুদেশই সমুদ্রে গ্যাস উত্তোলন শুরু করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে শাহাদাত নামে এক তরুণকে। গতরাতে কাটাসুরের গ্রিন ভিউ হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণায় হত্যাকাণ্ডের পেছনে রয়েছে প্রেম সংক্রান্ত বিরোধ। হামলার পর গুরুতর অবস্থায় শাহাদাতকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহ এখন রয়েছে হাসপাতালের মর্গে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে যেটা আমরা জানছি যে হয়তোবা প্রেম ঘটিত কিছু থাকতে পারে, এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ নিহতের আত্মীয় স্বজন এখনো শোকে মুহ্যমান, তারা কিছু তথ্য দিতে পারছে না। এলাকার আশেপাশের তথ্য কিছু পাচ্ছে, তেমন হতে পারে। আমরা সব দিক বিবেচনা করেই তদন্ত অব্যাহত রাখছি। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় হত্যা করা হয়েছে ব্যবসায়ী নূর হোসেন জুয়েলকে। স্বজনদের অভিযোগ, মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। তারা বলছেন পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধী এর কারণ, আর এর পেছনে রয়েছেন জুয়েলেরই ছোট ভাই জাকির।
তাদের মধ্যে বাড়ির ভাড়া তোলা নিয়ে আগেও বিরোধ হয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গত রাতে কুনিপাড়ার নিজ বাসার সামনে আড্ডা দিচ্ছিলেন জুয়েল। তখনই হামলার মুখে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয় বাড়ির নিরাপত্তারক্ষী ও তত্ত্বাবধায়ক। সেখানেই মৃত্যু হয় তার। আমার মেয়ে যে দেবর আর ও আমার ননসের ছোট ননসের 2 ছেলে, বড় ননসের হাজবেন্ড বা ওর আমার ননসটার সাথে জড়িত আছে, আর 2 ননস আর আমার মেজো দেবরটা জাকির আর ওর ছেলেরা আমার ননসের ছেলে। ওদের যে প্রপার্টিগুলো 2018 সালে ভাগ করা হয়েছে, ওইটা আবার 2023-এ মানে ভাইয়ার মানে যে ভাইয়া মারা গেছে ওনার আর আমার হাজবেন্ডের প্রপার্টিগুলো আমাদের 2 বউকে আবার ওরা আমাদের কাছে দিয়ে দিচ্ছে আর কি। বেসিক্যালি এই কুন্দুল থেকেই আর কি সম্পর্কটা অনেক বেশি ডিস্টেন্স হয়ে যায়। 2023 থেকেই আর কি ওদের মানে এক ভাই যেখানে যায় ও যায় না এরকম। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগী বেড়েছে দ্বিগুণ। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ছিটানো হচ্ছে না মশার ওষুধ। সে কারণেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গু রোগী। এতদিনে সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে মশা মারতে ও এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে অভিযান শুরু হচ্ছে। জুলাইতে শুরু হয় ডেঙ্গুর মৌসুম। ওই মাসে আক্রান্ত হয় 2669 জন, মারা যায় 12 জন। আগস্টে মৃত্যু হয় 27 জনের, আক্রান্ত হয় 6521 জন। 8 সেপ্টেম্বরের 17 দিনে আক্রান্ত হয়েছে 7373 জন, মৃত্যু 30। মৌসুমের শেষ দিকে বাড়ছে ডেঙ্গু রোগী। মশা মারার দুর্বল কার্যক্রমকে দুষছেন নগরবাসী। গ্যাঞ্জামের পরে একটু কম মারা হইতেছে, এই প্রধানমন্ত্রী প্রত্যাহারের পরে একটু কম মারা হইতেছে। আগে তো প্রতি ডেলি মারতো। হ্যাঁ জিল আছে, বৃষ্টির পানি গাতা মাথা আছে, হ্যাঁ কোনো ওষুধই দেয় না, কোনো ওষুধই দেয় না। এই সরকারি হওয়ার পরে মশার ওষুধ বেশি একটা দিচ্ছে না। আগে কম বেশি দিত, এখন দেখছি না মশার ওষুধ দিতে, এখন কম দেয়। চিকিৎসকেরা জানান, যাত্রাবাড়ি, খিলগাঁও ও মিরপুর সহ কয়েকটি এলাকা থেকে ডেঙ্গু রোগী বেশি আসছে। অধিকাংশই হাসপাতালে আসছে শক সিনড্রোম নিয়ে। দরকার হচ্ছে আইসিইউ। সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড আমি মনে করব যে অনেকখানি কম, যার জন্য হচ্ছে একটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে কিন্তু এই মশার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই শেষ সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযানে নামছে সিটি কর্পোরেশন। মোবাইল কোর্ট না থাকার কারণে আমরা ওইভাবে ইন্টারভেনশনে কিছুদিন যেতে পারিনি। দ্যাটস ওয়াই আমরা ফুল সুইংয়ে চলে যাব। আশা করি যে এটা ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। আর ক্লাইমেটও তো ফেভারেবল, এখন আস্তে আস্তে ড্রাই সিজন চলে আসছে। বর্ষা যতটা উত্তীর্ণ হবে ততই ডেঙ্গুর জন্যে ডেঙ্গু ব্রিডিং পজিশনটা ডিসরাপ্টেড হবে। এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 20,213 জন আর মৃত্যু 113 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবচেয়ে কম বয়সী দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির নেত্রী আতিশি মার্লেনা। দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হবেন তিনি। পদত্যাগের আগে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করেন এপিপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর 43 বছর বয়সী আতিশি হবেন ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। বর্তমানে দিল্লির শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আতিশির কাছে দিল্লির সর্বোচ্চ সংখ্যক মন্ত্রণালয় রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য নেতারা কারাগারে থাকাকালে সাংগঠনিক কার্যক্রম সহ দল টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আতিশি। পদত্যাগের আগে দলীয় বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল। For the 2013 assembly election, she played policies in the early stages of formation. She has registered her presence. अरविंद केजरीवाल जी का धन्यवाद करना चाहती हूँ। আমি আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানাতে চাই, যিনি ভরসা করে আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বেই সম্ভব। অন্য কোনো দলের হলে হয়তো নির্বাচনের টিকিটই পেতাম না, কিন্তু কেজরিওয়াল ভরসা করে আমাকে মন্ত্রী বানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে বাছাই করায় আমি অত্যন্ত খুশি। शायद किसी और पार्टी में होती तो चुनाव की टिकट भी नहीं मिलती। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআইয়ের প্রতিবেদনে উঠে আসা তথ্য ভয়ঙ্কর ও উদ্বেগজনক। মঙ্গলবার শুনানিতে এই মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। নারীদের কর্মঘণ্টা বেঁধে না দিয়ে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ৩৮ দিন ধরে চলা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে জুনিয়র চিকিৎসকদের বৈঠক চলছে। মঙ্গলবার আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ হত্যা মামলার ৪র্থ দিনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। ঘটনা তদন্তে কলকাতা পুলিশের একাধিক ত্রুটি তুলে ধরা হয় এতে। সিবিআইয়ের প্রতিবেদনে উঠে আসা তথ্য ভয়ঙ্কর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ। ভুক্তভোগীর পরিচয় সরিয়ে নিতে উইকিপিডিয়াকেও নির্দেশ দিয়েছে আদালত। নারী চিকিৎসকদের কর্মঘণ্টা বেঁধে না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বলেন বিচারকেরা। আদালতের নির্দেশনায় সন্তোষ জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে ৫ দাবির মধ্যে ৩টি মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, উত্তর অঞ্চলের উপকমিশনার এবং স্বাস্থ্য বিভাগের শীর্ষ ২ কর্মকর্তাকে অপসারণের ঘোষণা আসে। এরই মধ্যে বিনীত কুমারের স্থানে নিয়োগ পেয়েছেন মনোজ কুমার ভার্মা। হাসপাতালগুলোর নিরাপত্তা বাড়াতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এজন্য ১০০ কোটি রুপি বরাদ্দ হয়েছে। গেল ৯ আগস্ট আরজিকরে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য। আন্দোলনকারীদের অন্য ২ দাবি দোষীদের শনাক্ত ও বিচার এবং রাজ্যের সব মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননে একসাথে অসংখ্য পেজার বিস্ফোরণ হয়েছে। এতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত সহ প্রায় ৩,০০০ মানুষ। এদের মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে এসব টেলিযোগাযোগ যন্ত্র পেজার ব্যবহার করে হিজবুল্লাহ সদস্যরা। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। হঠাৎ বিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতের একটি সুপারমার্কেটের দৃশ্য এটি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩:৩০ থেকে ১ ঘণ্টার মধ্যে একাধিক বিস্ফোরণ ঘটে। হতাহত হয় বহু মানুষ। আহত হয়ে অনেকেই হাসপাতালে এসেছে। তারা বলছে টেলিযোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণে তারা আহত হয়। লেবাননের বিভিন্ন জায়গা থেকে এসেছে আহতরা। আহতদের মধ্যে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়। গোয়েন্দা সূত্র বলছে বিস্ফোরিত পেজারগুলো হিজবুল্লাহর আনা নতুন মডেলের। পেজার বিস্ফোরণের ঘটনাকে নিরাপত্তার লঙ্ঘন বলছেন লেবানন সরকারের মুখপাত্র। হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে হামলার সব তথ্য উপাত্ত তদন্ত করেছে তারা। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের ১১ মাসের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪১,০০০, আহত প্রায় ৯৫,০০০। উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবের আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এ নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি বলেন, যুদ্ধ শেষে পুনরায় গাজা দখল করলে তা ইসরায়েলের অনুচিত কাজ হবে। ইউরোপের মধ্যাঞ্চলে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২ জনে। রোমানিয়ায় ৭, পোল্যান্ডে ৭, অস্ট্রিয়ায় ৫ ও চেক প্রজাতন্ত্রে ৩ জনের প্রাণহানির তথ্য মিলেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পোল্যান্ড ও রোমানিয়া। পোল্যান্ডের রকল শহরে উদ্বেগজনক হারে পানি বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংকটময় দিন আসছে বলে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী। এছাড়া টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চেক প্রজাতন্ত্রের অন্তত ১০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন। নিরাপদে সরানো হয়েছে ১৫,০০০ বাসিন্দাকে। চেক প্রজাতন্ত্রে আনুমানিক $৭৫,৩০,০০,০০০ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে স্লোভাকিয়ায় রাতারাতি ১০ মিটার পানি বৃদ্ধি পেয়েছে।
টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের চাপে থাকাকে সুবিধা হিসেবে দেখছেন চন্ডিকা হাথুরে সিংহে। একই সঙ্গে ভারসাম্যপূর্ণ দল নিয়ে আশাবাদী হেড কোচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে সমীহ করেই পূর্ণ পয়েন্ট। লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে বরিশালের সাতলা বিলে ভিড় করছেন বিভিন্ন অঞ্চলের পর্যটক। বিস্তীর্ণ জলাভূমিতে ফুটে থাকা শাপলার রূপে মুগ্ধ তারা। নয়নাভিরাম এই বিল ঘিরে সেখানে পর্যটক বান্ধব অবকাঠামো গড়ে তোলার দাবি স্থানীয়দের। বরিশালের উজিরপুরের সাতলা বিলে যেন চলছে লাল শাপলার রাজত্ব। ৫,০০০ একরের বিস্তীর্ণ এই বিলে ফুটে আছে লাখো শাপলা। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনে হাজির হচ্ছেন কয়েকশো পর্যটক। ফুলের রাজ্যে নৌকায় ভ্রমণ আর ছবি তোলার আনন্দে মুগ্ধ দর্শনার্থীরা। শাপলা বিলের কথা আগে অনেক শুনছি, তো এখন আসার পরে ভালো লাগতেছে আর দেখতেছি শাপলা ফুল। একদম ভরে উঠছি, প্রায় ৪টা বাজে। অনেক কষ্ট হয়েছে, তারপরেও দেখার পরে আনন্দটা অনেক আনন্দ। তবে অনুন্নত যোগাযোগ ও বিশ্রামের সুব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় পর্যটকদের। তাই এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন অনেকে। দূর থেকে পর্যটক আসে, পর্যটকদের থাকার মতো কোনো সুব্যবস্থা কিংবা তাদের কোনো দেখভাল সুবিধা অসুবিধা এগুলো জানানোর মতো কোনো স্থানীয় কোনো প্রশাসন ব্যবস্থা নাই। রাস্তাঘাট সুন্দর করে দিবে সরকার, এবং এসে একবারে ট্রলারে এসে যদি দেখে ঘুরাই নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ভালো হয়। এরই মধ্যেই পর্যটকদের জন্য কিছু অবকাঠামো নির্মাণ সহ উন্নয়ন কাজ শুরুর কথা জানালেন জেলা প্রশাসক। কোনো সুবিধা ছিল না, তো জেলা প্রশাসন এটা উদ্যোগী হয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে এখানে কিছু পর্যটকদের জন্য অবকাঠামো নির্মাণ সহ সুযোগ সুবিধা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। সাতলা বিলে শাপলা ফোটে সারা বছরই, তবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেখা যায় সবচেয়ে বেশি। এই ৩ মাস শাপলা বিক্রি ও পর্যটকদের নৌকা ভাড়া দিয়েই জীবিকা নির্বাহ করে প্রায় ৩,০০০ পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাইকে।